আমি ৫ বছর ধরে আমার অসুস্থ স্বামীর সেবা করেছি। নিজের জীবন, নিজের স্বপ্ন, নিজের ইচ্ছেগুলো একে একে বিসর্জন দিয়েছি শুধু মানুষটার জন্য। অথচ একদিন হঠাৎ তাকে তার বন্ধুর সামনে হেসে বলতে শুনলাম আমি নাকি তার বিনা বেতনের নার্স। সেদিন আমি চিৎকার করিনি, কাঁদিনি, ঝগড়াও করিনি, শুধু নীরবে সিদ্ধান্ত নিয়েছিলাম এবার তার পায়ের নিচ থেকে একে একে সবকিছু সরিয়ে নেব, কিন্তু সে টেরও পাবে না। আমার নাম সাদিয়া। ৫ বছর ধরে আমি একজন মানুষের স্ত্রী ছিলাম না, ছিলাম একজন ছায়া। আর ঔষধের সময় মনে রাখা থেকে শুরু করে রাতের অন্ধকারে ঘুম ভেঙে উঠে তার বালিশ ঠিক করে দেওয়া সবকিছু আমার দায়িত্ব ছিল। আমার স্বামী মাহির রহমান ৫ বছর আগে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কোমর থেকে নিচের অংশ অবশ হয়ে যায় তার। তখন আমাদের বিয়ে হয়েছে মাত্র ১ বছর। আমার বয়স ছিল ২৮। মাথা ভর্তি স্বপ্ন ছিল, নতুন সংসার ছিল, ভবিষ্যৎ নিয়ে কত পরিকল্পনা ছিল। কিন্তু এক বিকেলে সবকিছু বদলে গেল। দুর্ঘটনার পর হাসপাতালের বিছানা, ডাক্তার, ফিজিওথেরাপি আর ঔষধের প্রেসক্রিপশনেই হয়ে উঠল আমার জীবনের নতুন বাস্তবতা। আমি শিখে ফেললাম কিভাবে একজন পূর্ণবয়স্ক মানুষকে কোলে তুলে বসাতে হয়, কিভাবে তাকে গোসল করাতে হয়, কিভাবে রাত জেগে তার শ্বাস-প্রশ্বাসের দিকে নজর রাখতে হয়, কিভাবে নিজের ক্লান্তি লুকিয়ে হাসতে হয়। আত্মীয়-স্বজন সবাই আমাকে দেখে বলতো, আল্লাহ তোমাকে ভালো রাখুক মা, এমন স্ত্রী আজকাল কোথায় পাওয়া যায়। আমি লজ্জা পেয়ে হাসতাম, মনে মনে ভাবতাম এটাই তো ভালোবাসা। কিন্তু কখনো কখনো ভালোবাসা আর আত্মবিসর্জনের মাঝের সীমারেখাটা এত সূক্ষ্ম হয়ে যায় যে মানুষ বুঝতেই পারে না সে ভালোবাসছে নাকি নিজেকেই ধ্বংস করছে। সেদিনও আমি ঠিক আগের দিনের মতোই ভোরে ঘুম থেকে উঠেছিলাম। মাহিরের খুব প্রিয় ছিল গরম গরম ভাপা পিঠা। শীতকাল ছিল, সকালবেলা এক দোকানে বিশেষ ভাপা পিঠা বানানো হতো। আমি ফজরের নামাজ পড়ে বেরিয়ে পড়েছিলাম। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে পিঠাগুলো কিনলাম। ভাবছিলাম আজ ওকে একটু খুশি করব। সেদিন ওর পুনর্বাসন কেন্দ্রে যাওয়ার কথা ছিল। আমি পিঠার প্যাকেট হাতে নিয়ে সেখানে পৌঁছালাম। গেট দিয়ে ঢুকতেই দেখলাম মাহির হুইল চেয়ারে বসে একজন লোকের সাথে গল্প করছে। আমি একটু দূরে দাঁড়ালাম, ওদের কথা শেষ হলে যাব। ঠিক তখনই মাহিরের হাসির শব্দ কানে এলো। অনেকদিন পর এত প্রাণ খোলা হাসি শুনলাম। অদ্ভুত ভাবে ভালোও লাগলো, কিন্তু পরের মুহূর্তেই সেই হাসি আমার বুকের ভিতর ছুরি হয়ে বিঁধল। মাহির বলল, দোস্ত, আমি আসলে ভাগ্যবান। একজন মানুষকে একসাথে নার্স, কাজের লোক, ড্রাইভার আর রাঁধুনি হিসেবে পেয়ে গেছি, তাও আবার ১ টাকাও খরচ করতে হয় না। লোকটা হেসে উঠল। আমার হাত থেকে প্রায় পিঠার প্যাকেটটাই পড়ে যাচ্ছিল। মাহির আবার বলল, সাদিয়া এখনো বিয়ের সময়ে সেই কথাগুলো বিশ্বাস করে, সুখ দুঃখে পাশে থাকবে, তাই ও কখনো আমাকে ছেড়ে যাবে না। আমার নিঃশ্বাস ভারী হয়ে এলো। তারপর লোকটা জিজ্ঞেস করলো, আচ্ছা তোমার সম্পত্তির কি ব্যবস্থা? মাহির নির্দ্বিধায় বলল, সবকিছু তো আমার ছেলে রায়ানের জন্য। নিজের রক্ত তো শেষ পর্যন্তই নিজেরই হয়। রায়ান মাহিরের আগের স্ত্রীর ছেলে। ছেলেটা কখনো আমাকে মা বলে ডাকেনি, ডাকবেও না, সেটা আমি জানতাম। কিন্তু সে আমাকে কখনো পরিবারের সদস্য হিসেবেও ভাবেনি। বাড়িতে এসে নিজের প্লেট নিজে পর্যন্ত রান্না করে রাখতো না। আমাকে দেখলে এমন আচরণ করত যেন আমি বাড়ির গৃহকর্মী। আর মাহির সব সময় একই কথা বলতো, ছেলেটার মন খারাপ থাকে, একটু মানিয়ে নাও সাদিয়া। সেদিন বুঝলাম আমি শুধু রায়ানকে নয়, মাহিরকেও ভুল বুঝেছিলাম। মাহির আবার বলল, যতদিন ও আমাকে দেখাশোনা করেছে ততদিন আমার কোনো খরচ নেই। জানো এখন একজন সার্বক্ষণিক নার্সের কত বেতন? লোকটা একটা অঙ্ক করলো। মাহির হেসে উঠল, দেখেছো, আমি সব ফ্রি পাচ্ছি। সেদিন আমার ভেতর কিছু একটা চিরতরে মরে গেল। আমি সামনে যাইনি, ঝগড়াও করিনি, শুধু ফিরে এসেছিলাম। চোখে পানি ছিল না, শুধু একটা অনুভূতি ছিল, সব শেষ। সেদিন বিকেলে আমি নিজে মাহিরকে আনতে যাইনি, একটি বিশেষ পরিবহন সেবার ব্যবস্থা করে দিয়েছি। বাড়িতে ঢুকেই সে বিরক্ত মুখে বলল, তুমি কোথায় ছিলে? কাজে ছিলাম। আর পিঠা? আমি কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইলাম। ৫ বছর ধরে যে মানুষটাকে অসহায় ভেবে বুকের ভেতরে আগলে রেখেছিলাম, সেদিন প্রথমবার তাকে অন্যরকম লাগলো। অসহায় নয়, স্বার্থপর। আমি শান্ত গলায় বললাম, আনতে ভুলে গেছি। মুহূর্তেই তার মুখের রং বদলে গেল। ভুলে গেছো মানে? আমি কোনো উত্তর দিলাম না। ঔষধ দিলাম, বালিশ ঠিক করে দিলাম, রাতের খাবার খাইয়ে দিলাম।
সবই করলাম, কিন্তু আগের সেই সাদিয়া আর ছিল না। পরদিন থেকে আমি নীরবে কাজ শুরু করলাম। বাড়ির সব কাগজপত্র বের করলাম, ব্যাংকের হিসাব, জমির দলিল, এসব বিষয়ে মাহির কখনো আমাকে গুরুত্ব দিয়ে বোঝানোর প্রয়োজন মনে করেনি, কারণ তার ধারণা ছিল আমি এসব বুঝি না। আর তখনই একের পর এক সত্য সামনে আসতে লাগলো। একটি জীবন বীমা, একটি গোপন ব্যাংক হিসাব, একটি উইল। সেই উইলে আমার নাম পর্যন্ত নেই, সবকিছু রায়ানের নামে। আরো অবাক হলাম যখন দেখলাম প্রতি মাসে বড় অঙ্কের টাকা রায়ানের অ্যাকাউন্টে পাঠানো। আমি যেখানে গ্যাস বিল, বাজার খরচ আর ওষুধের টাকার হিসাব মেলাতে হিমশিম খাচ্ছি, সেখানে মায়ের নিজের ছেলের জন্য নিয়মিত টাকা পাঠাচ্ছে। ফাইলগুলো দেখে আমার হাসি পেয়েছিল, কিন্তু সেটা আনন্দের হাসি ছিল না, নিজের বোকামি বুঝতে পারার হাসি। সেদিন রাতে খাবার খাওয়ানোর সময় মাহির জিজ্ঞাসা করলো, তুমি এত চুপচাপ কেন? আমি টিস্যু দিয়ে তার ঠোঁট মুছে দিলাম। ক্লান্ত লাগছে। সে নির্বিকার ভাবে বলল, আমি ঘুমিয়ে গেলে বিশ্রাম নিও। কথাটা এমন ভাবে বলল যেন আমি তার কর্মচারী, যেন আমার নিজের কোনো জীবন নেই। আমি শুধু মৃদু হেসেছিলাম। পুরো 2 সপ্তাহ আমি এমন আচরণ করলাম যেন কিছুই ঘটেনি। আগের মতোই রান্না করেছি, আগের মতোই ওকে থেরাপি সেন্টারে নিয়ে গেছি, সবার সামনে হাসিখুশি থেকেছি। কিন্তু রাত নামলেই অন্য কাজে ব্যস্ত হয়ে পড়তাম। একটা একটা করে কাগজের কপি সংগ্রহ করতাম, ব্যাংকের হিসাব সংরক্ষণ করতাম, গুরুত্বপূর্ণ কথোপকথন রেকর্ড করতাম। একদিন রায়ানকে বলতে শুনলাম, বাবা মারা গেলে এই বাড়িতে ওর আর কোনো জায়গা থাকবে না। আর মাহির হেসে উত্তর দিল, থাকতে দাও, যতদিন কাজে লাগে ততদিন থাকুক। আমি সেই কথাগুলো সংরক্ষণ করে রাখলাম। তারপরে একদিন একজন আইনজীবীর সঙ্গে দেখা করলাম, খুব শক্ত মনের একজন নারী। সব কাগজপত্র, সব তথ্য, সব রেকর্ডিং তার সামনে রাখলাম। সব শুনে তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, সাদিয়া, তোমার স্বামীর একজন নার্স হওয়ার দরকার নেই, তার দরকার আদালতের মুখোমুখি হওয়া। সেদিন শুক্রবার ছিল। আমি স্বাভাবিকের চেয়ে একটু আগে বাড়ি ফিরেছিলাম। ঘরে ঢুকেই শুনলাম মাহির ফোনে কথা বলছে। ওপাশে নিশ্চয়ই রায়হান ছিল। মাহির বলেছিল, চিন্তা করিস না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। আমার পরে সবকিছু তোরই হবে। ও এই বাড়িতে থাকতে পারবে না।